আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আজকেও সেই আলোচনায় থাকতে চাই। বিশেষ করে ভোটের এই সময়ে এরই মধ্যে তফসিলের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও রাজপথে রয়েছে আরও বেশ কিছু জোটের খবর, ভোটের খবর, সেগুলো নিয়ে একটু আলোচনায় থাকবো। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি উপস্থিত হয়েছেন, সেজন্য তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অ্যাডভোকেট সাইফুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ জামাতে ইসলামের একজন মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব মুশফিকুস সালেহিন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত। সালেহিন, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি, বিশেষ করে যেহেতু জোটের রাজনীতি আসলে শুরু হয়েছে আরও আগেই। আপনাদের অনেক আলোচনার পর আপনারা একটি জোটভুক্ত হলেন। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টির মিলে গণতান্ত্রিক সংস্কার জোট নামে যে নতুন জোট ঘোষণা হলো, এই জোটের আসলে ভবিষ্যৎ কি? কিভাবে আপনারা থাকতে চান? সরকারে, বিরোধী দলে, নাকি ভালো ভালো কথা বলে কেবল মাঠে থাকতে চান, সংসদে না? ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা আমার দুই আলোচক সহ যারা শুনছেন তাদের সকলকে। আমরা আজকে যেটা বলেছি যে এটা একটা একই সাথে নির্বাচনী এবং রাজনৈতিক ঐক্য, এবং সেই ঐক্যটা আমরা কিসের ভিত্তিতে করছি? সেই ঐক্যটা আমরা করছি যে আমাদের রাষ্ট্রকে আমরা যেভাবে দেখতে চাই এবং বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন সংস্কার যেভাবে হওয়া দরকার, সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি এবং সেই কারণে আমরা এই জোটের দিকে গিয়েছি। সো এই জোটে আমরা অবশ্যই সামনে আমরা একই সাথে এটাও চাই যে বাংলাদেশে একটা তৃতীয় ধারার রাজনৈতিক শক্তি গড়ে উঠুক, এবং সেই শক্তিটা এমন যারা হচ্ছে রিফর্মিস্ট, যারা প্রো বাংলাদেশি, এবং যারা বাংলাদেশের শুধুমাত্র আমরা এতদিন তো সংস্কার বলতে শুধুমাত্র সাংবিধানিক সংস্কার ইত্যাদি এইসবে গেছি, কিন্তু আমাদের অর্থনৈতিক সংস্কার প্রয়োজন, আমাদের আরও অনেক ধরনের শিক্ষাগত জায়গা থেকেও শিক্ষার সংস্কার প্রয়োজন, ব্যবস্থার। তো এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে নিয়ে এই জোট। এবং আমাদের একটি তো হচ্ছে আমরা এখানে আগামী নির্বাচনে একসাথে অংশগ্রহণ করব। এর বাইরে যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা দীর্ঘমেয়াদে এই যে সংস্কারটা, এই সংস্কারের কাজগুলো আমরা সরকারি দলে থাকি বা বিরোধী দলে থাকি, দীর্ঘমেয়াদে আমরা জারি রাখতে চাই। এবং আমরা মনে করি বাংলাদেশে অন্য যেই দুটো শক্তি রয়েছে সেই দুটো শক্তির দ্বারা এই সংস্কারগুলো বা সংস্কারের লক্ষ্যমাত্রাগুলো অর্জন করাটা সম্ভব হবে না বলে আমাদের মনে হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে এমন একটা তৃতীয় শক্তি বাংলাদেশে থাকা উচিত যারা ধারাবাহিকভাবে এই চাপটা বজায় রাখবে। এবং সেটা আমরা নির্বাচনে আমরা দেখব যে আসলে ফলাফল কী হবে। যদি আমাদের জন্য ইতিবাচক ফলাফল আসে, সেটা সেই জায়গা থেকে আমরা সেই দায়িত্বের জায়গা থেকে কাজ করব। যদি আমাদের অনেক এমপি থাকেন, তারা সংসদে যে এই সংস্কারের পক্ষে তাদের জোরালো বক্তব্য রাখবেন। আর যারা হবেন না, অথবা যদি আমাদের কম সংখ্যক এমপিও থাকে, আমরা দল হিসেবে বাইরে রাজপথে এই সংস্কারের দাবিগুলো জারি রাখবো। সো এটি একই সাথে এটা রাজনৈতিক জোট, কারণ আমাদের কিছু রাজনৈতিক লক্ষ্যমাত্রা বা রাজনৈতিক যেই পাথ আমরা চাই সেটা আমাদের সিমিলার, এবং একই সাথে এটা নির্বাচনী জোটও। এবং আমরা আশা করছি যে বাংলাদেশে আরও বেশ কিছু দল রয়েছে যারা এই রকম সংস্কারের পক্ষে আছে, এরকম সংস্কারের পক্ষে অনেকদিন ধরে কথা বলেছে, তাদের জন্য আমাদের দরজাটা খোলা রয়েছে। এবং আমরা আশা করছি যে হয়তো এরকম আরও অনেক দল এই জোটে এসে যুক্ত হতে পারে। বলা হচ্ছিল যে ভোটের হিসেবে সমীকরণের মেলাতে গিয়ে আপনারা ভেতরে ভেতরে বিএনপির সাথেও আলোচনা চলছে, সেটির আসলে গুজব নাকি বাস্তবতাও আছে? দেখুন, আমাদের রাজনৈতিক যোগাযোগ সকল পক্ষের সাথেই রয়েছে। মানে এখন তো বাংলাদেশে 5 আগস্টের পরে এমন একটা পরিবেশ রয়েছে যেখানে সকল রাজনৈতিক দল একে অপরের সাথে কথা বলতে পারে, এবং সেটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলতে পারে। রাজনৈতিক সমালোচনা থাকে, তারপরেও কথাটা বলা যায়। সো সেই যোগাযোগটা আমাদের আছে। এবং একই সাথে নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের সামনে সকল অপশন, মানে পসিবল সকল অপশন খোলা ছিল বা এখনও আছে বলতে পারি। কিন্তু আমরা সেই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আসলে বুঝতে চেয়েছি যে আসলে ভবিষ্যৎ বাংলাদেশটাকে কে কীভাবে দেখতে চায়। ধরুন, মানে আগামী সংসদে যদি আমরা বিএনপির সাথে জোটে যাই, যখন আমরা বিবেচনা করি, সেই বিবেচনাটা আসলে শুধুমাত্র আমাদের এটা থাকে না যে আমাদেরকে কতটা আসন দেওয়া হবে বা আমরা কতটা সংসদ সদস্য পাবো। আমাদের সেটার সাথে এটাও থাকে যে আমরা যদি ওই জোটে যাই, ওই জোট যদি সরকার গঠন করে, তাহলে তাদের রাষ্ট্রকল্পটা কেমন হবে,
তারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে কিনা, ভবিষ্যতে বাংলাদেশে কি একটা যে লুটেরা অর্থনীতি ব্যবস্থা রয়েছে সেটা কি থাকবে, নাকি বাংলাদেশে এই অলিগার্কদের বাইরে যে বাংলাদেশে যে খেটে খাওয়া মানুষ তাদের জন্য আমাদের অর্থনৈতিক ব্যবস্থা হবে। বাংলাদেশে যে ব্যাংক লুট হয়েছে সেটার কি আমরা কি করব, ওই ব্যাংক লুটেরাদের সাথে কি নতুন করে আবার আন্ডারস্ট্যান্ডিংয়ে যে নেগোসিয়েশনে যে তাদেরকে তাদের মতো থাকতে দিব, ঋণ খেলাপিদেরকে থাকতে দিব, শেয়ার বাজার কেলেঙ্কারীদেরকে আসলে ছেড়ে দিব, সেটা করব, নাকি আমরা আসলে এই খাতে একটা টেকসই সংস্কারের দিকে আগাবো? এই বিষয়গুলো আমরা বুঝতে চাই। এরকম আলোচনা আমাদের জামাতের সাথেও হতে পারে, কিন্তু সেখানে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে যে একটা উদার গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে চাই, যেখানে বহুমতের মানুষ থাকবে কিন্তু সহাবস্থান থাকবে তাদের মধ্যে। এখানে আমাদের অতীত ইতিহাসের কেন্দ্রিক রাজনীতি থেকে বাদ দিয়ে আমরা ভবিষ্যৎমুখী রাজনীতি করব, সেটা হবে কিনা। সো আমাদের কনসিডারেশনে শুধুমাত্র সিট ছিল না, আমাদের কনসিডারেশনে ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা কিভাবে দেখতে চাই সেটাও ছিল। এবং আমরা এটাকে শুধুমাত্র এই ফেব্রুয়ারি পর্যন্ত রাজনীতি না, রাজনীতি আমরা এখানে যারা আমরা রয়েছে আমরা অত্যন্ত তরুণ, সম্ভবত বিএনপি বা ছাত্রদল যারা করেন, আমাদের বয়সী অনেকে হয়তো এখনো ছাত্রদল যুবদল করেন। সো আমি এই জায়গায় যেটা শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই নির্বাচনের ফলাফল দিয়েই আমাদের রাজনীতি নির্ধারণ হবে না। আমরা মনে করি যে আগামী 5-10 বছর পরেও যে রাজনীতি, সেই রাজনীতির পাটাতনটা নির্মাণ করার সময়টা এখন চলছে, সেই দিকেও আমাদের মনোযোগ রয়েছে। ভবিষ্যতের দিকে দৃষ্টি। ডাক্তার জাহিদুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, এরই মধ্যে প্রেস সচিব বলেছিলেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রতিহত করার শক্তি নেই, এক ধরনের জোর দিয়ে সিইসি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এবং আজকে যে তফসিলের ঘোষণা আসলে দিলেন যে এই সপ্তাহের মধ্যেই তফসিল হবে। আবার মাহমুদুর রহমান মান্না, জনাব মাহমুদুর রহমান তিনি আজকে বলেছেন নির্বাচন যত দেরি হবে সংখ্যা তত বাড়বে। একটু জানতে চাই যে সংখ্যাটা কি আসলে এখনো আছে, বা কিসের সংখ্যা? আমি সংখ্যা দেখি না, তবে জনগণের মনের মধ্যে কিছুটা সংখ্যা আছে। কিছুটা সংখ্যা কেন আছে আমি একটা উদাহরণ দিই। ডাকসু নির্বাচন হবে একটা বাংলাদেশে বহু বছর পর একটা ফেয়ার নির্বাচন। মানে শেখ হাসিনার সময় তো ছোট্টখাটো ইস্যু, পেশাজীবী সংগঠন, কোথাও কোনো নির্বাচন ছিল না। সো খেয়াল করবেন ডাকসু নির্বাচন বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হতে যাচ্ছে, এটা এক্সপেকটেশনে সারা দেশে ভীষণ সাড়া পড়ে গিয়েছিল চ্যানেলগুলোতে। আমার মনে আছে অন্তত 1 মাস চ্যানেলগুলোতে টকশোতে কোনো না কোনো ইস্যুতে কে কেমন করবে, ভালো করবে, খারাপ করবে, কার কি ইশতেহার, এইসব হিসেব নিকেশ হয়েছে। 40,000 ভোটার ওখানে, আর একটা ভার্সিটির স্টুডেন্টস ইউনিয়ন, আর একটা জাতীয় নির্বাচন যেটা এত বছর পর হচ্ছে। মানে গুরুত্বে, ওজনে আমি বলতে পারবো না এটা কত গুণ, অসীম পার্থক্য। কিন্তু এই যে 2 মাস বাকি থাকতেও আমরা কি আলোচনা করছি? আমরা কি এখনো জানি যে ভাই জামায়াতে ইসলামীর ভাই আছেন, এনসিপি আছে বা বিএনপি, কে কি করবে না করবে? ইশতেহার তো একটা সময় দেবে, কিন্তু নির্বাচন নিয়ে তারা আসলে কি, জনগণকে কি স্বপ্ন দেখাতে চায়, কি করতে চায়, কে জিততে পারে, কে হারতে পারে, এই আলোচনাগুলো কি খুব হচ্ছে? এই 2 মাস আগেও আমরা নির্বাচন হবে কি না, মানে আমরা বাইরেও যখন যাই আমাদের পরিচিত মানুষজন কিন্তু প্রশ্নগুলো করে। এখন প্রশ্ন হচ্ছে কেন করে আমি খেয়াল করব দলগুলোর কিছু কৌশলের কারণে। ধরুন জামায়াতের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি প্রস্তুতি আছে জামায়াতের। আমি ধারণা করি ভাইও সেই সময়ে যখন প্রথম নমিনেশন দিল তখনই নমিনেশন পেয়ে গেছেন প্রাথমিকভাবে, এলাকায় যাবতীয় সব কিছু করে বাড়ি বাড়ি ঘোরা শেষ। আমরা বলতাম না পরীক্ষার আগে 2 বার রিভিশন দিয়েছি, 3 বার রিভিশন দিয়েছি, ওনারা এখন বাড়িতে যাবেন 2য় বার 3য় বার রিভিশন দিতে। কিন্তু এই দলটাই কয়েক মাস ধরে লোয়ার হাউসে পিআর নির্বাচন হতেই হবে, গণভোটার জাতীয় নির্বাচন একই দিনে, এখনো না ইনফ্যাক্ট এই দাবি জানাচ্ছেন এটা আগে করতে হবে। ফলে সাধারণ মানুষ তো অত শত বোঝে না, এটা কিন্তু ওনাদের পলিটিক্যাল কৌশল। আমি ফ্র্যাঙ্কলি বলি ভাই, স্বীকার করবেন না, জামাত কোনোদিনও মনে করে নাই এই নির্বাচন লোয়ার হাউসে পিআর হতে পারে, কিন্তু তারা ভীষণ সিরিয়াসলি সভা সমাবেশ মিছিল টিছিল করলেন। এটা ওনাদের পলিটিক্যাল কৌশল। কি কেন সেটা অন্য আলোচনা। তারপর ধরুন এনসিপি, এই 2-3 দিন আগে বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং আমার জানা মতে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, ওনার অসুস্থতাজনিত সমস্যায় বিএনপি বিপদে পড়তে পারে, যদি উনি আসলে ডিফ্যাক্টো চেয়ারপারসন না অনেক দিন থেকে। এটা জনাব তারেক রহমান উনি যখন জেলে যান তখন থেকেই আছেন। সমস্যা হলে বিএনপির হতে পারে, কিন্তু দেখলাম এনসিপি, আমি অবাক হয়েছে। আমার পরিচিত 2-1 মানুষ যারা রাজনীতির খোঁজখবর রাখেন আমাকে ফোন করেছেন, আচ্ছা রিট হয়ে গেল, নির্বাচন কি বন্ধ হয়ে যাবে? তারপরে এই যে এরকম একটার পর একটা ঘটনা সামনে আসে, মানুষ কনফিউজড হয় এসব কারণে। কিন্তু আমি মনে করি নির্বাচন হওয়া নিয়ে কোনো রকম কোনো কনফিউশন নেই, নির্বাচন হওয়া ছাড়া আসলে কোনো উপায়ও নেই। প্রত্যেকটা দল নির্বাচন নিয়ে যদি আমাদের অ্যাপারেন্টলিও মনে হয় কোনো সংশয় দেখায়, সেটা তাদের নির্বাচনী কৌশল, তাদের রাজনৈতিক কৌশল। দলগুলো রাজনৈতিক কৌশল তো নেবেই, কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই, যদি আপনি এমন কিছু না করেন যেটা গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে না চলে যায়।
আপনি তো কৌশল নেবেন, এই কৌশলই, কিন্তু এই কৌশলটাই জনগণের মধ্যে কখনো কখনো ভুল বার্তা দেয়। তাদের ভিন্ন করি সেটা হচ্ছে ধরুন বিএনপি যখন নির্বাচন কমিশনে গেছেন, নজরুল ইসলাম খানও কিন্তু বলেছেন যে গুরুতর কোনো বিষয় ছাড়া হ্যাঁ ভোট পেছানোর কোনো কারণ নেই, মানে যে এই টোনটা কিন্তু বিএনপির একটু ডিফারেন্ট। আবার নুরুল হক নূর উনি আজকে বা গতকালকে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলে হোক। আবার আমার মনে হয় এই সব কিছুর পরে সবচেয়ে বড় ঘটনাটা হচ্ছে যে তারেক রহমান দেশে আসছেন না। এই বিষয়টাও হয়তো সেটি তো সেটা তো বিএনপির বিষয়, কিন্তু সেখানে যেহেতু উনি পুরো বিষয়টা বিশ্লেষণ করলেন যে জামাত কি করেছে, এনসিপি কি করেছে, বিএনপির বিষয়টা পক্ষ থেকে যে কথাটি বলা হলো, বিএনপির ব্যাপারটা একটু যোগ করতে চাই। এটা বলেছেন নজরুল ইসলাম খান গেছেন কেন, আমি সেটা ধারণা করতে পারি, কারণ আগের দিনই এনসিপি গিয়েছিল। নজরুল ইসলাম খান কিন্তু খুবই অনির্ধারিতভাবে গেছেন বলে আমি ধারণা করি উনি নির্বাচন কমিশনকে বলতে গেছেন এটা। আর এই যে অনিবার্যের কথা বলেন, ইনফ্যাক্ট আমাদের কনস্টিটিউশনাল টার্ম, ওখানে দৈব দুর্বিপাক আছে, আমাদের দৈব দুর্বিপাকে কিন্তু নির্বাচন, ঘোষিত নির্বাচনও পেছাতে পারে। হ্যাঁ। অ্যাডভোকেট সাইফুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি মন্তব্য ধরে, আজকেও নিশ্চয়ই আপনি সেটি খেয়াল করেছেন, সবগুলো গণমাধ্যমে সেটি লিড করেছে। 1971 সালে তারা যে ইঙ্গিত দিয়েছেন, তাদের জামাত ইসলামীকে আসলে বোঝায়, 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। শুধু তাই নয়, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। সাধারণত এই টেনে ওনাকে কথা বলতে দেখা যায়নি 5 আগস্টের পরে। অনেক ধন্যবাদ আপনাকে, আমার দুইজন সহ আলোচক ডক্টর জাহিদ এবং মুশফিকুল চালেহীন সহ দেশবাসী, আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলে আমি বড় রাজনীতিবিদের কমেন্টের ব্যাপারে বা বক্তব্যের ব্যাপারে কমেন্ট করার জন্য বড় রাজনীতিবিদের খুব দরকার হয় আর কি। তো এখানে শুধু আমি এতটুকু বলল, তারেক রহমানকে বলার দরকার ছিল দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের যে ডিমান্ড, ওনাকে চলে আসা, মায়ের পাশে থাকা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, কেন নিতে পারছেন না, এই বিষয়গুলো কিন্তু পিপলের একটা ডিমান্ড। এবং খালেদা জিয়া আমি বলছি যতটুকুই বলছেন, তাহলে আরও বলতে হবে, বারবার বলতে হবে, যেহেতু জনগণের ডিমান্ডটা বারবার। কারণ বেগম খালেদা জিয়া এত সকলের যে নেত্রী, আমরা তো অনেক জায়গায় আমরা নিজেরাও ওনার জন্য দোয়া করেছি, গোটা পিপল সিম্প্যাথাইজ, এবং জামাত ইসলামীও তার জন্য শুভকামনা করে তাহলে উনি এই কথাটা কেন বলতে গেলেন এই সময়, সেটা এই জন্য আমি বলছি। দেখেন, অর্থাৎ আপনারা গিয়ে বলছেন যে আগে বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, এখন অন্য কাউকে, অর্থাৎ এইভাবে যে আপনারা ভোট চাইছেন সেটার উত্তর অনেক আগ থেকে জামাত ইসলামী এভাবেই কিন্তু কম বেশ বিভিন্ন জায়গায় এটাই বক্তব্য, কারণ বলতে তো হবে যে আপনি কাদেরকে দেখছেন, আমরা কারা আসছি। এখন এই কথা তারেক রহমান সাহেব কেন বলতে গেলেন? তাইলে এই জন্য বলছেন যে পিপলের যে কনসেন্ট্রেশন, পিপলের যে একটা প্রশ্ন, পিপলের যে উত্তরটা ওনারা দিচ্ছেন, কিন্তু কেউ স্যাটিসফাই হচ্ছেন না, সেটাকে ঠিক জাস্ট একটু ঘুরাই দেওয়ার জন্য, যে পিপলকে এখন জামাতের দিকে ঘুরানো যায় কিনা বা 71 ইস্যুতে ব্যস্ত করা যায় কিনা। আর 24-এর পর পিপল কিন্তু উল্টিয়ে গেছে, ঘুরে গেছে। আপনি যেভাবে ঘুরাইতে চান এখন আর ঘুরবে না, আপনাকে অ্যাকচুয়াল জিনিসটা পিপলদের কাছে কিন্তু পেশ করতেই হবে। এই জন্য খালেদা জিয়ার বিষয়ে আমরা খুবই সিম্প্যাথাইজ, আমরা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এবং তার পরিবার সহ সদস্য যারা যে যেখানে থাকুক না কেন, আমি মনে করি যে যার যা আছে সব ফেলে দিয়ে ম্যাডামের কাছে চলে আসা দরকার। না, সেটি তো অবশ্যই বিএনপির বিবেচ্য বিষয়, কিংবা এটি একান্তই তার পারিবারিক বিষয়। তো তারেক রহমান তিনি তার মায়ের অসুস্থতার পরিস্থিতি বুঝে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য বলতে গিয়েও তাকে কেবল সেটিই বারবার বলতে হবে, সেটিই বা কেন বলছেন? আমি তো সেজন্যই বলছি যে এইরকম বক্তব্য এই সময় কিন্তু পিপল প্রত্যাশা করেন, এটার ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে রাজি না। আমি বলছি যে পিপলের যে কনসেন্ট্রেশন, এটা জাস্ট ডাইভার্ট করার জন্য এরকম একটা বক্তব্য হতে পারে। এই বক্তব্য দেওয়ার সময় এখন না, এখন হলো ঐক্যের সময়। এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটতে চাই, এবং তফসিল কাছাকাছি চলে আসতেছে। তো এখন এই সমস্ত বিষয়, আমাদের দলীয় প্রস্তুতি কী, দলের প্রতি নেক্সট অ্যাকশান, নমিনেশান কীরকম হবে, নমিনেশান পাক আর না পাক, সবাই পিসফুল থাকতে হবে। আমার মনে হয় এই লাইনে নেতৃবৃন্দের বক্তব্য হলে জাতির জন্য বেশি কল্যাণকর হবে। 71 ইস্যু, আদার্স ইস্যু এখানে আনার অর্থটাই হলো
একটু অন্যদিকে ডাইভার্ট করে। কিন্তু যদি আপনি সাধারণ ভোটারদেরকে গিয়ে বলেন যে এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির অপশাসনের উদাহরণ দিয়ে মানুষের ভোট চান, তখন বিএনপি কি আপনার পেছনের ইতিহাসকে টেনে আনবে না? সেটি অপ্রাসঙ্গিক। এখন দেখুন, জামাত ইসলামীর আমিরের বক্তব্যগুলো এটাই হলো যে আমি মনে করি আমরা যদি ভেরিফাইড ফেসের মতো বলি, এর ভেরিফাইড স্পিচ, এই জায়গাগুলোতে এরকম কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা জায়গায় জামাতের নেতৃবৃন্দ বা আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি, আমরা বলছি আপনারা সবার শাসনটা দেখেছেন, তো আমাদেরকে নতুন করে আপনারা তো বিএনপির জোটের অংশ ছিলেন, ছিলাম, আপনাদেরও তো শাসন আমরা তো হয়। তাই বলছি, আমরা একসাথেই ছিলাম। এখন দুই ভাই যদি আমরা একসাথে থাকি, এখন কি দুই ভাই বিভিন্ন পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কি পৃথক হওয়ার কি কোনো সুযোগ থাকে না? হ্যাঁ। যোগ্যতার ভিত্তিতে, কারণ একই একান্নবর্তী পরিবার একসময় আমাদের কিন্তু ওই বাংলাদেশ সরকারের ব্যাপী ছিল। দুঃশাসনের দায় কি কেবল না না, বিএনপির উপর দুঃশাসনের বর্তায় নাকি প্রশ্ন তো আপনাদের নয়, উপর কারণ বর্তায়? না, এই ক্ষেত্রে আমরা বলছি আমাদের জামাত ইসলামীর আমির জনাব মতিউর রহমান নিজামী মিনিস্টার থাকা অবস্থায় ঠিক শেষের দিকে এসে প্রেস ক্লাবে একটা আমাদের আইনজীবীদের সমাবেশ ডেকেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন আমরা জোটের অংশ, আমরা মন্ত্রিত্ব নিয়েছি, কারও কিন্তু পার্সোনাল করাপশান যেগুলো হয়ে যাচ্ছে তার কিন্তু রেসপন্সিবিলিটি আমরা নিতে পারবো না, আমরা আমাদের রেসপন্সিবিলিটি থাকবো। এই জন্য জামাতের এই মন্ত্রীগুলো তাদের দায়িত্ব পালন শেষে সবাই এই বিষয়ে তদন্ত করে সার্টিফাই করেছে তারা এই দুইজন কিন্তু করাপশান মুক্ত ছিল। তাহলে জোটে একসাথে থাকার পরেও জামাত ইসলামীর মন্ত্রীরা সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। শুধু তাই না, ম্যাডাম খালেদা জিয়ার জন্য কেন আমরা বারবার দোয়া করি, তিনি তখনও কিন্তু অনেক দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের মন্ত্রীদেরকে। আমাদের কাছে এই তথ্য আছে, তখন মিডিয়ায় এসেছে যে আপনারা কি এই দুজনের মতো হতে পারেন না। এরকম বহু ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু ম্যাডাম সে দৃষ্টি আকর্ষণগুলোও করেছিলেন। তো সুতরাং জামাত ইসলামী এখন যে বক্তব্যগুলো দিচ্ছে এটা তুলনামূলক আলোচনার জন্য বলছেন, কিন্তু স্পেসিফিকেশান কোথাও এইভাবে করছেন আমার মনে হয়, আমার কাছে এরকম তথ্য নাই। জি, আলোচনায় আমরা আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডাক্তার জাহিদুর রহমান, একটু আপনার কাছে আসতে চাই। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি, জেপি সহ কয়েকটি দল, এবং রুহুল আমিন হাওলাদার বলেছেন এই জোটে সব মিলিয়ে 16টি দল থাকতে পারে। ভোটের নতুন কোনো সমীকরণ তৈরি হতে যাচ্ছে কিনা? আচ্ছা, আসছি তার আগে দু একটা কথা একটু বলার। আপনি যেটা বলছেন, আমি মনে করি জামাত সমালোচনা বিএনপির করছে না তা না, খুবই করছে। এমনকি যে জায়গায় জামাতের সমালোচনা করা মানায় না সেখানেও করছে। 2001 থেকে 6 বিএনপি 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। আওয়ামী লীগ বলতো ঠিক একই ভাষায়, যে আমাদের জয়েন্ট সেক্রেটারি কয়েকদিন 4-5 দিন আগে একই কথা বলেছেন। ওই সরকারের পার্ট জামাত ইসলামী নিজে, তাদের মন্ত্রী যতই থাকুক। সুতরাং তাদের মুখে মানায় না আসলে। এত করাপ্ট একটা সরকারে আমি সৎ আছি এটা দেখানো হচ্ছে, তাদের পদত্যাগ করা উচিত ছিল, যে এই দায় আমরা নেব না। কারণ সরকার কিন্তু কালেকটিভ। বাংলাদেশে এটা কিন্তু প্রধানমন্ত্রী, মানে আমাদের যেহেতু পার্লামেন্টারি শাসন, এখানে ক্যাবিনেট ইউনিট হিসাবে কাউন্টেড হয়। জামাতের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি জেনারেলের এই কথাটা মনে রাখা উচিত ছিল। যদিও এর মধ্যে ফাঁক আছে, একবার হচ্ছে হাসিনার সময়, এরপর টপ হলেও স্কোর বেড়েছে, আমি আর ওই আলোচনায় যাচ্ছি না। নাম্বার 2 হচ্ছে গতকালই সিলেটে জামাতের আমির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, যে একদল মানে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে চলে গেছেন, আরেক দল এসে এগুলো সব সমানে করছে, আরো বেশিভাবে করছে, বেশি শক্তি দেখাচ্ছে বলেছেন। ফলে আমি যে কথাটা বলছি এতে সমস্যার কিছু নাই। রাজনীতি কিন্তু এরকমই। রাজনীতিতে আপনি কি করেন, আমি কেন ভালো, আরেকজন কেন খারাপ। তো এখন উনি এটা বলবেন। আর বিএনপি, এবং এটা ডিসেম্বর মাস, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তিনি একজন সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের প্রধান। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ফ্রিডম ফাইটার্স আছে। বিএনপি তার স্বাধীনতার সময়, রাষ্ট্রের জন্মের সময় কি করেছে সেটা আলোচনায় আনবে। এবং এই মুহূর্তে যেহেতু প্রতিপক্ষ জামায়াত তার বিপরীত জায়গায় চলে গেছে, জামায়াতের অন্ধকার জায়গা আছে ওখানে, আমাদের যদি সুযোগ হয় আমরা আলোচনা করতে চাইলে করতে পারবো, সেই অন্ধকার জায়গাকে ইন্ডিকেট করবে। সালেহীন একটা কথা বলছেন অতীতের দিকে না তাকিয়ে, এটা আমি নেই না কেন? অতীত বলতে সালেহীন আসলে কি বোঝায়, কতটুকু অতীত? সালেহীন কিন্তু অতীত বলতে একটা জায়গায় বার দিচ্ছে হয়তো। আওয়ামী লীগ কি অতীত না? 5 আগস্ট তো পার হয়ে গেছে, আমরা 1.5 বছর। তাহলে কি 1.5 বছরকে আমরা নেব, কিন্তু 53 বছর হয়ে গেছে বলে নেব না? ওটা কি বেশি অতীত হয়ে গেছে? তাহলে কত অতীত হলে আর এটা নেওয়া যাবে না? এরকম কিছু প্রশ্ন আসে। আমাদের জানতে হবে ক্রিমিনাল অফেন্স কোনোদিন তামাদি হয় না, ফৌজদারি অপরাধ কোনো দিন তামাদি হয় না। 53-54 বছর পরও ফৌজদারি অপরাধের
বিচার হতে পারে। আওয়ামী লীগ যে কারণে নিষিদ্ধ হয়েছে, এখন পর্যন্ত কর্মসূচি নিষিদ্ধ হয়েছে, কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে, তার বিচার হবে, দল হিসাবে সে নিষিদ্ধ হয়ে যেতে পারে। মানবতা বিরোধী অপরাধ আমি বলছি না তর্কের খাতিরে যে জামায়াত ইনভলভ ছিল কি ছিল না, জামায়াতের কি বিচার হতে পারে না, নাকি 53 বছর হয়ে গেছে বলে এই আওয়াজ বন্ধ করে দিতে হবে? আমি আবারও বলছি, বিচারের কথা বলছি, আমি বলছি না আমার নিজস্ব অবস্থান আছে, আমার পড়াশোনার ভিত্তিতে জামাত সম্পর্কে আমার পারসেপশন আছে যে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধে জড়িত ছিল কিনা। কিন্তু আমি কি এই ট্রায়াল জামাতের জন্য করতে পারি না? আমি কি প্রশ্ন করতে পারবো না? ফৌজদারি অপরাধ তো আমাদের হয় না। সেজন্য বলছি রাজনীতিতে এগুলো আসবে, এই আলাপগুলো সমাধা করার মাধ্যমেই আসলে এগোতে হবে এবং এগুলো ফিরে ফিরে আসবে। এটাই নিয়ম, যে তার শক্তি আছে সে শক্তি দেখাবে, আরেকজনের দুর্বলতাকে আক্রমণ করবে। আবার যখন একসাথে ছিলাম, যতদিন পর্যন্ত বিভেদ হয় নাই, বিএনপিকে চাঁদাবাজি বা ইত্যাদি ইত্যাদি, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কি 2001-06 হয়েছে, এত বছর জামাত বলে নাই, হঠাৎ করে তাদের মনে পড়ে গেল, কারণ এখন আলাদা হয়েছে। একই বিএনপি যে এতদিন ধরে 71 নিয়ে জামাতকে প্রশ্ন করে নাই, হঠাৎ মনে পড়ে গেল না, কারণ এখন বাস্তবতা ওই রকম। জোটের কথা বলছেন, জাতীয় পার্টি ইটসেলফ একটা ডিবেটের জায়গায় চলে গেছে। কারণ হচ্ছে জাতীয় পার্টিকে অনেকে মনে করছেন থাকা উচিত না, থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদের খুবই কনসার্ন আছে, কারণ জাতীয় পার্টি মাঠে থাকা রাজনৈতিক হিসাব নিকাশের ব্যাপার হয়ে গেছে, এটা নিয়ে পলিটিক্স হচ্ছে, অন্যভাবে নেয়ার কিছু নাই। এখন ওনারা যে জোট করতে যাচ্ছেন আমি জানি না তাদের সাথে কারা কারা আসবে থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হচ্ছেন না তারা, জাতীয় পার্টি এখন কোনটা নিষিদ্ধ হবে, এনাদেরটা না জিএম কাদেরেরটা, দাবিটা কোনটা আমি জানি না। তো সেটার পরে যে জোট টোট হচ্ছে নির্বাচনের আগে সব সময় এই ধরনের একটা প্রবণতা আমাদের থাকে বাংলাদেশে। ফেয়ার নির্বাচন হলে তো আরো কথাই নেই, এই ধরনের জোট হয়ে, যেটা আমি ধারণা করি জাতীয় পার্টির লোকজন আছে, কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের যারা পালিয়ে যায় নাই এমন কিছু মানুষজনেরও কোনো একটা প্ল্যাটফর্ম লাগতে পারে। কিছু কিছু জায়গায় কিন্তু আওয়ামী লীগ এখনো জিতে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। সো ওই জায়গাগুলোতে তারা মনে করছেন যে ওখানে যদি ওই ধরনের ক্যান্ডিডেট পায়, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, আওয়ামী লীগ সমর্থন করেন, আওয়ামী লীগার হিসাবে চেনেন একজন লয়ার গোপালগঞ্জ জেলায়, একজন কলেজ টিচার, কিন্তু উনি কোনোদিন পদে ছিলেন না, ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, কিছু নেই। উনি যদি কোনো একটা এ ধরনের জোটের হয়ে অথবা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ান, তাকে তো আপনি ঠেকানোর জন্য কিছু করতে পারেন না, এটা ইললিগাল। সো এই ধরনের কারণে সম্ভবত তারা করছেন কিছু একটা। জি, মুশফিকুর সালেহীন, একটু আপনার কাছে জানতে চাই, গণতন্ত্রের স্বার্থে জাপাকেও ভোটের সুযোগ দিতে হবে দাবি জিএম কাদেরের, এবং আমিও দেখেছি যে আসলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তারা ভোটের পোস্টারও এরই মধ্যে করে ফেলেছেন, এবং সেই পোস্টারও আমি দেখেছি। একটু আপনার মন্তব্য জানতে চাই যে জাতীয় পার্টির ভোটে আসা নিয়ে বা রাজনীতিতে আসা নিয়ে আপনাদেরও বেশ আপত্তি ছিল। মানে জাতীয় পার্টি যখন গণতন্ত্রের কথা বলে, তখন গণতন্ত্র হত্যা করতে গত 15 বছর ধরে তারা যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার জন্য কি কোনো অনুশোচনা তারা প্রকাশ করে? তারা কি জাতির কাছে ক্ষমা চেয়েছে তাদের গত 15 বছরের ভূমিকার কারণে? তারা যে বানোয়াট গৃহপালিত বিরোধী দল সেটি তো আসলে এই দেশে কে কতটা তার নিজের অপরাধের জন্য ক্ষমা চায়, সেটা যেহেতু তারা করে নাই, ইন প্রিন্সিপাল আমি তো তার রাজনীতিকে সমর্থন করতে পারি না। সে তো আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেটাকে তো সে পরোক্ষভাবে এটাকে ফ্যাসিলিটেট করেছে। আওয়ামী লীগ যে একটা দানবে পরিণত হয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্র নিয়ে, সেটা তো জাতীয় পার্টিতে সেই সুযোগ সুবিধা নিয়েছে। এবং একই সাথে জাতীয় পার্টি তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, কেননা এই জাতীয় পার্টির এই জিএম কাদেরের ভাইয়ের ছেলে, তিনি অভিযোগ করেছেন যে জিএম কাদের তাকে দল থেকে বের করে দিয়েছে, কেননা ভারতীয় হাইকমিশন থেকে তার কাছে এই নির্দেশ এসেছে। তার মানে এই দল তো আসলে বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের জনগণের জন্য চলে না, এই দল তো বাইরের দেশের নির্দেশে চলে। সো এই প্রশ্নগুলো সুরাহা করা ছাড়া জাতীয় পার্টি গণতন্ত্রের কথা বলবে, এটা একটা ফাঁকা বুলি ছাড়ার কিছুই না। সে অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন থেকেই যাবে। তবে আমরা মনে করি যে হ্যাঁ, যদি সেই সকল শর্ত পূরণ করে এসে পরিশুদ্ধ হয়ে এসে তারপরে জাতীয় পার্টি রাজনীতি করতে পারে বা মানে চায়, তখন বিবেচনা করা যেতে পারে, নট বিফোর দ্যাট। এখন এই জায়গায় দেখুন, জাহিদ ভাই কিছু ভ্যালিড কোশ্চেন তুলেছেন, হ্যাঁ, এবং আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই আমি তো অতীত ভুলে যাব না, অতীতের প্রেক্ষাপট নিয়েই আমরা থাকবো। দেখুন, আমরা কি চেয়েছিলাম, যে আমরা দেখেছি যে আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে আমরা এমন একটা রাজনীতিতে থাকবো যেখানে বাংলাদেশের কোনো মানুষকে অন্য কোনো মানুষ মানে উন্মানুষ বা বিমানবিকীকরণ হবে না। হ্যাঁ, বাংলাদেশের কোনো মানুষকে একজন নাগরিক আরেক সকল নাগরিক তার নাগরিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার, মত প্রকাশের স্বাধীনতার, রাজনীতি করার, তার আদর্শিক প্রচার করার, সকল কিছুর করার স্বাধীনতা নিয়ে থাকবে। কিন্তু আমাদের রাজনীতিটা হবে আমাদের জনগণের কল্যাণে। আমাদের রাজনীতি হবে আমাদের বেকারত্ব কিভাবে নিরসন হবে সেটা পলিসি ডিবেট নিয়ে, যে আসলে কিভাবে আগামী নির্বাচনের পরে নতুন সরকার এসে বাংলাদেশে যে এখন বিপুল সংখ্যক বেকারত্বের সংকট, এটা নির্মূল করবে। আমাদের যে স্বাস্থ্যসেবা সংকট, ঢাকা শহর বা পুরো বাংলাদেশ জুড়ে ডেঙ্গুর যেই
আমরা এখন যে বিস্তার দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত আমরা মানুষ মারা যাচ্ছে দেখতে পাচ্ছি, সেটা কিভাবে আমরা মোকাবেলা করব? কোনো এটা নিয়ে কোনো পলিসি আলোচনা নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে আসলে প্রচুর পরিমাণ গ্র্যাজুয়েট তৈরি করছে, যে গ্র্যাজুয়েটরা আসলে আমাদের যে বাজার রয়েছে আমরা সেটার জন্য চেষ্টা করছি, আমাদের কাজ চলমান রয়েছে, আমাদের ইশতেহারে এটা প্রতিফলন পাবে। কিন্তু আমি এটার সাথে রিলেটেড হচ্ছে জাহিদ ভাইয়ের প্রসঙ্গটা। তো আমাদের এই যে শিক্ষা, ধরুন যানজট, নগর পরিকল্পনা, ভূমিকম্প হলে ঢাকা শহর এর কি অবস্থা হবে, বা আমাদের অর্থনীতি কিভাবে আবার রিকভার করবে, এগুলো নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। এগুলো নিয়ে কেন আলাপ নাই? কারণ হচ্ছে আমরা আবার পুরনো কাসুন্দি ঘাটা শুরু করেছি। এবং কাসুন্দি বলতে আমি এটাকে নেগেটিভলি বলছি না, এবং এটার প্রধানত দায় আমি দিব জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে। কেননা ধরুন বাংলাদেশের রাজনীতিতে বিভাজনটা করা হয়েছিল ৭১ ইস্যু এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাকে মূল এজেন্ডা দাঁড় করিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। এবং তখন কিন্তু তখনকার তরুণ সমাজ এবং আমরাও তারা যখন শৈশবে ছিলাম, আমরা একটা বিপুল সংখ্যক মানুষ তাদেরকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু তারপর আমরা কি দেখেছি? এই মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে আওয়ামী লীগ তার যে মাফিয়াতন্ত্র, তার যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। দেশের একটা বিশাল সংখ্যক মানুষের নাগরিক অধিকার, বেঁচে থাকার অধিকারকে নষ্ট করেছে। সেটি আওয়ামী লীগ চেষ্টা করেছে বলে কিছু পুরো চেতনাটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে? পুরো চেতনা বাতিল হচ্ছে না। আমি এই জন্যই শেষ করাটা প্রয়োজন কথাটা। সেটা হচ্ছে যে ধরুন তারা শেখ মুজিবুর রহমানকে দেবতা বানিয়েছে, বিতর্কের ঊর্ধ্বে তুলে নেওয়ার চেষ্টা করেছে, এবং এটা করে তারা কি করেছে? তাদের গুম, খুন, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, আয়নাঘর, এই সব কিছুকে তারা জায়েজ করার চেষ্টা করেছে, কারণ তারা এই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে। সো আমাদের কথাটা ছিল যে আপনি ইতিহাসকে নৈর্ব্যক্তিকভাবে আপনি বিশ্লেষণ করুন, সেখানে কার কি অবদান ছিল। তখন আপনার ৭২ থেকে ৭৫ সালে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের যেই ভূমিকা, সেটাও আলোচনায় আসতে পারে। এমনকি এখন যেভাবে ধরুন জিয়াউর রহমানকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে তেমনটাও না, এখন এই আলোচনাও আসতে পারে, যেটা অনেক ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি জামাতের ব্যক্তিরা করেন, যে জিয়াউর রহমান তো আসলে মুসলিম লীগ বা নিজামে ইসলাম পার্টির অনেক লোককে নিয়ে দল করেছে। এই আলোচনাগুলো হতে পারে, কিন্তু আমার রাজনীতির মূল এজেন্ডাটা আমি চাই না যে শুধুমাত্র ইতিহাসে কার কি অবস্থান সেটা নিয়ে হবে। কিন্তু আমরা আশা করেছিলাম যে এই যে জামাতের যারা তরুণ শিবির কর্মী রয়েছেন, জামাতের নতুন প্রজন্ম যারা ৭১-এ ছিল না, ৭১-এর সাথে হয়তো সম্পর্ক নেই, তারা ওই ডিবেটটাকে সেটেল করে তারা ভবিষ্যৎমুখী হবেন। কিন্তু আমরা দেখলাম তারা ৫ আগস্টের পরে এটাকে একটা সুযোগ হিসেবে পেল যে তাদের ৭১-এর পজিশনকে তারা আবার জাস্টিফাই করার চেষ্টা করলো, এবং ৭১-এর পজিশনকে তারা যখন জাস্টিফাই করে বলার চেষ্টা করলো যে আসলে ওইটাই ঠিক ছিল, হ্যাঁ, এবং তখন আপনার জাতীয় সঙ্গীত নিয়ে আলাপ তুললেন, তখন আপনি আবার ইতিহাসে পাকিস্তান হলেই ভালো থাকতো কেন, এই ধরনের আলাপ শুরু করলেন। তখন আমরা অনেক ধৈর্য ধরলে একটা সময় রেসপন্স দিতে হয়, এবং ওই রেসপন্সের মধ্যে কি হয়, আমরা আবার পুরানো সেই বাইনারির পুরানো বিতর্কে চলে যাই, এবং আমাদের রাজনীতির মূল এজেন্ডাটা এখন হয়ে দাঁড়ায় যে আসলে ইতিহাসে কার কি অবস্থান ছিল। কিন্তু সেই আলোচনার মধ্যে হারিয়ে যায় আমার বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষা বা আমাদের অর্থনীতির প্রসঙ্গগুলো। এই কারণে আমরা ওইটাতে যেতে, আমরা তার মানে কিন্তু আমি বলছি না যে ৭১-এ জামাতের অবস্থানকে আমরা ভুলে যাব। আমরা তাদেরকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম যে জামাত ৭১ সালে তাদের যেই গর্হিত অপরাধ তারা করেছিল, সেটার জন্য তারা তাদের অপরাধ স্বীকার করুক, ভুল স্বীকার করে তারা কতদিন পরে আওয়ামী লীগকে এই সুযোগ দিবেন? সেই সুযোগটা একটা বিশাল ঘটনার মাধ্যমে জামাত পেয়েছিল, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে তারা অংশ নিয়েছিল। মানে বাংলাদেশে তো ইতিহাসে এরকম একটা অভ্যুত্থানে অংশ নিতে হবে। যদি আমরা আওয়ামী লীগের মতো ভুল রাজনীতি করি তাহলে, এবং যেই ভুল রাজনীতির পথে জামাত হাঁটছে, তাহলে আওয়ামী লীগ আবার এই সুযোগটা পাবে। জামাত যদি আবার ৭১-এ তার অবস্থান সঠিক ছিল এটা বলে তার রাজনীতি সামনে আগাতে চায়, ওইটার কাউন্টারে আওয়ামী লীগ তখন আবার সেই ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা আজকে না হলেও ৫-১০ বছর পরে ওই চেতনা নিয়ে আবার রাজনীতিতে ফেরত আসা। সেটা হয়তো আপনাদের দৃষ্টিতে ভুল রাজনীতি, কিন্তু আওয়ামী লীগ যে কোনো ভাবে আপনাদের বিরুদ্ধে যদি কোনো একটু অভ্যুত্থান করে জয়ী হয়, তাহলে আবার তারা ফিরে আসতে পারে। মানে অভ্যুত্থান করতে তো আপনার জনমানুষের সমর্থনটা লাগবে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা এই অতীতকে আমরা ভুলে যেতে চাই তা না, কিন্তু অতীতের বিভাজনগুলোকে আমরা মিটিয়ে সামনে এগোতে চাই। কিন্তু আপনি যদি আপনার অতীতের ভুল না স্বীকার করেন, তাহলে সেটা সম্ভব হবে না। আমরা ভবিষ্যৎমুখী হব, তখন আমরা অতীতের কথাগুলো বলবো, যেটা হয়তো আজকে আবার আপনার কাছেই আমি আসছি। জি, আপনার মন্তব্য জানতে চাই, পাশাপাশি একটু যোগ করতে চাই যে বিএনপি মহাসচিব বলেছেন একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করছে, সেটিও একটু যোগ করেন। এটা একটু পরে আমি আসতে চাই। আগে আমাদের জাহিদ সাহেব যেটা বলছিলেন যে জামাত ইসলামী যে বিএনপির সাথে একসাথে গভর্নমেন্টে ছিল, এখন সেখানেই তো সব অপরাধের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে, জামাত রিজাইন দিয়ে চলে আসতে পারতো। কিন্তু দেখেন বাংলাদেশের রাজনীতিতে যে দোষার উপরে যে একটা রাজনীতি ছিল, অত বিএনপি সরকারের পতন হয়েছে বা নতুন গভর্নমেন্ট আসছে, যদি মাঝপথে কোনো এক সময় যদি জামাতের এই ২ জন মিনিস্টার রিজাইন দিয়ে চলে আসতো, তাহলে সারা বাংলাদেশের মানুষের কাছে
এটা এস্টাবলিশড হয়ে যেত যে জামাতের কারণে বিএনপির পতন হয়েছে। তো সেখানে জামাত ইসলামীকে আরেক একত্তরের মতো অভিযুক্ত করা হতো। জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে আমরা তখনও কথা বলেছি, তারা বলছে যে এই অবস্থা যদি আমরা চলে আসি তাহলে সেটি হবে যে গোটা বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর বিষয়। আমরা বাংলাদেশ জামাত এটা ইসলামী কি আসলে প্রত্যেকটা, আমি বলছি আমার প্রশ্নের উত্তরটা আপনি আগে নেন, তারপরে আপনি কথা বলবেন। সেখানে জামাত তার প্রত্যেকটা পয়েন্টে টু দ্য পয়েন্টে যখন যেখানে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল টাইম টু টাইম ম্যাডাম খালেদা জিয়াকে সেটা ইনফর্ম করেছেন। এবং এই ক্ষেত্রে অনেক বক্তব্য আছে, অনেক ঘটনা আছে, আমি আজকে মিডিয়ার সামনে সেটা বলবো না। জামাত ইসলামী তখন নেতৃবৃন্দ এটা সিদ্ধান্ত নিয়েছিল যে দেশের এই ক্রান্তিলগ্ন আমরা তৈরি করব না, কিন্তু অ্যাজ এ মিনিস্টার আমরা সৎ থেকে আমরা আমাদের অবস্থান জামাতের অবস্থান জানাবো। সরকার থেকে সরে না আসলো, মন্ত্রিত্ব থেকেও তো সরে না, আসা আমি যেত। বলছি দুইটা সেম জিনিস। মন্ত্রিত্ব থেকে রিজাইন দিলে ব্যক্তিগত কারণ দেখিয়েও তো রিজাইন দেওয়া সেখানে যেত। ব্যক্তিগত কারণ লাগবে না, সেখানে জামাতের একজন মন্ত্রীকে মন্ত্রিত্ব পদ চেঞ্জ করে আরেকটা মন্ত্রণালয় দিয়েছে। এরকম বহু ঘটনা আছে। শুধুমাত্র জামাত ইন্টারনাল এই সমস্ত বিষয়ে সেই প্রধানমন্ত্রীকে বিষয়গুলো তাহলে অন্য নোটে দেওয়ার দলগুলোও তো বলবে যে আমরা ইন্টারনালি চেষ্টা আমাদের কাছে করেছিলাম। যথেষ্ট তথ্য ছিল, আমি বলছি ওই পয়েন্টে আমি আর যাচ্ছি না। বিএনপিও এটা হলো বলবে যে আমরা আমার- দুর্নীতি আমার দমনে এতটুকু যথেষ্ট কথা। চেষ্টা করেছি। এখানে মুশফিক যে স্বাধীনতার বিষয়, জামাত ইসলামীর বিষয়, উনি এই 5ই আগস্টের পরে যে বক্তব্যটা এখন দিচ্ছেন, তিনি কি আমাদের আইন আদালত সবকিছু ফলো করেন না? টিম আজহারুল ইসলামকে ইনোসেন্ট ঘোষণা করে ফাঁসির আসামিকে যে মুক্তি দিয়েছিল, কেন দিল? সেই জাজমেন্টই তো বলা আছে যে আগের যে জাজমেন্টগুলো হয়েছিল সবগুলো মিথ্যা, ভিত্তিহীন তথ্যের উপরে হয়েছে। তাহলে জামাত ইসলামীকে আপনি অপরাধী বানাবেন কিসের ভিত্তিতে? জামাত ইসলামের আপনার অপরাধী বানাতে হলে আপনার এভিডেন্স লাগবে। সেই এভিডেন্সগুলো আমাদের আদালত বলেছে এটা ভুল তথ্যের উপর ভিত্তি করে এই রায়গুলো হয়েছে। এখন জামাত ইসলামীর বিচার আপনি নতুন করে শুরু করতে চান, আবার মাপসে সমাধান করতে চান। রাজনীতিতে নতুন আসলে এরকম নতুন নতুন চিন্তা হইতে পারে, কিন্তু রাজনীতিকে যদি আপনি বুঝতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে দেশের প্রচলিত আইন এবং সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। মুশফিকেরা আজকে জোট করছেন, জোট করে বলছেন কি আমরা বিএনপির সাথেই যাব, আবার তাদের ভিতরে একজনে নির্বাচন স্থগিতের আবেদন করে, তাহলে মানে কি? তাহলে কি বলতে এরকম চাইছেন যে পরিকল্পিতভাবে যুদ্ধাপরাধের- জোট করা কারো হেল্পিং হ্যান্ড হিসাবে এই থাকার জন্য, কাজ করার জন্য এরকম কোন রাজনৈতিক জোট দল আপনি যেটি আগে আসলে বলছিলেন। বাংলাদেশে সার্ভাইভ করতে পারবে না। রাজনীতি খুব পুরাতন জিনিস, খুব শক্ত করে এগুলোতে থাকতে হয় এবং ছড়ায় উত্তরায় ভার করতে হয়। এতগুলা লোক ফাঁসি হওয়ার পরও যে দল এখন ক্ষমতা যাওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে, আপনি এই সমস্ত সুতা নাতা কথা বলে আবার আপনি ট্রায়াল করবেন, বিচার করবেন, ওই অবস্থানে যাবেন, এইটার জন্য 5ই আগস্ট ঘটে নাই। 5ই আগস্টে 5ই আগস্ট কি এগুলো আগের সকল অপরাধ বা জি, সকল ভুল মওকুফ প্রমাণ করে করে দিয়েছে? দিল আমাদের আদালত। যাকে আপনি ফাঁসি দিয়েছেন যদি বেঁচে থাকতেন আজকে নিজামী মুজাহিদ তারও কিন্তু মুক্তি পেয়ে বেরিয়ে যেতেন। জি, তাহলে ডক্টর আপনি জাহিদ কোন একটু- প্রসঙ্গ একটু ছোট তুলতেন? করে, জি। খুব দ্রুত বলি। আচ্ছা, কোলাবোরেট করার জন্য যদি জাতীয় পার্টিকে ক্ষমা চাইতে হয়, 86-তে এরশাদকে প্রতিষ্ঠিত রাখার জন্য হাসিনা সহ জামাত কোলাবোরেট করেছিল। জামাতেরও কিন্তু মাফ চাওয়া উচিত ছিল। এরশাদের শাসন প্রলম্বিত হয়েছে 86 নির্বাচনের কারণে, জামাত গিয়েছিল, একটা স্বৈরাচারকে ক্ষমতায় রেখেছিল। বিচার নিয়ে কয়েকটা কথা বলি, আমি কিন্তু ব্যক্তির বিচার নিয়ে এখনো বলি নাই। জামাতকে সংগঠন হিসাবে আগের দফায় বিচার করা হয় নাই। এই যে আমরা এখন আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য যে ওনারাও আছেন, কি হচ্ছে আইসিটিতে আওয়ামী লীগের সংগঠন বা দল হিসেবে বিচার হচ্ছে যে তারা সংগঠন হিসেবে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল কিনা। আমি বলছি জামাতে ইসলামীরও এই বিচার কেন হবে না যদি আওয়ামী লীগের হয়। আচ্ছা, 2, জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেই সব তথ্য এবং সাক্ষ্যের ভিত্তিতে হয়েছে এই বিচারে গ্রস জুডিশিয়াল প্রসেসে প্রবলেম ছিল। আমি মনে করি আওয়ামী লীগ একেবারে যেন তেন করে মানুষগুলোকে ফাঁসি দিয়েছে, এটা আমি বিশ্বাস করি। ডাজ দিস মিন যে ওনাদের কোনো রকম কোনো অপরাধ ছিল না? কোর্ট কিসের উপরে রায় দেয়? ভাই আমার চেয়ে অনেক ভালো জানেন, উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল। একটা কোর্ট রায় দিবে, তার সামনে উত্থাপিত যেসব তথ্য প্রমাণ সাক্ষী আছে, কোর্ট বলে এটার ভিত্তিতে তাকে আমি শাস্তি দিতে পারি না। কোর্ট কোনোদিন কাউকে বলে না উনি নির্দোষ। কোর্টের ভার্ডিক্ট হয় এরকম, উপস্থাপিত যে সাক্ষ্য প্রমাণ তথ্য তার ভিত্তিতে কোর্ট কনভিন্সড না যে তিনি অপরাধী। কোর্ট কোনোদিন বলেন না যে উনি অপরাধ করেন নাই। সেজন্য আমি একটা জিনিস মনে করি, আমি এখানে যোগ করি, জনাব আজহারের আইনজীবী ডক্টর লয়ার জনাব শিশির মনিরের সাথে যেদিন রায় হয়েছে সেদিন আমি একটা শোতে ছিলাম। আমার খুব স্বপ্ন আছে এটা। উনি বলেছিলেন, উনিও চান কিন্তু যাদের ফাঁসি হয়েছে তাদের, ইন্ডিয়ান হাইকোর্টের একটা রুল আছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরও
ওদের কিন্তু দু একটা কেস এরকম হয়েছে, নতুন করে বিচার। আমিও মনে করি যে মানুষগুলোর ফাঁসি হয়েছে, তাদের সুষ্ঠু একটা বিচার হোক। আমরা দেখতে চাই তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের কতটা ফৌজদারি অপরাধ ছিল। হাসিনার এই কোর্ট বাজে ছিল, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে নিজামী আলবদর বাহিনীর গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, তাই না? আমি করতে চাই যে জি, আপনি আমাদের সংযোগ দেশে করবেন, কিন্তু আমরা একটু ওই আইনটা এখনো আমি বিরতি নিয়ে আসি। হলে ভালো, হয় নাই, না হলে ভালো। এখনো হয় নাই। না হলে ভালো। হ্যাঁ, যদি এটা কিন্তু হয়, সংগঠনের হলে ভালো। তাহলে আমরা তো বলছি যে হাজার হাজার কোটি টাকা জি, আমি আবার নষ্ট একটু করা বিরতি হয়েছে, এটুকু যোগ করে সেগুলো ফেলি। কিন্তু রিকভারি করার একটা ICT তে সুযোগ কিন্তু পাবো আমরা। সংগঠনের বিচারের সুযোগ এখনো আছে। জি, নতুন করে সেটি বিচার করা সম্ভব। আমরা আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মুশফিকুল সালেহীন, একটু আপনার কাছে জানতে চাই, আপনারা জোট করছেন, ভোটে যাচ্ছেন, গণভোট হচ্ছে, জুলাই সনদ যেটি নিয়ে আপনাদের অন্যতম বড় দাবি ছিল, স্বাক্ষর করেছেন? না, এখন আমরা স্বাক্ষর করিনি। করবেন না? এটা তো জুলাই সনদের কর্তৃপক্ষ তো সরকার, তো সরকারের এই বিষয়ে কোনো উদ্যোগ আমরা দেখিনি। সো সরকারের দিক থেকে উদ্যোগ আসলে সেটা আমরা তারপরে ভেবে দেখতে পারি যে আসলে আমরা এই বিষয়ে কি করব। আমাদের কিছু তো সমালোচনা ছিল, তবে তারপরেও আমরা বৃহত্তরভাবে এটা তো আসলে মেনে নিয়েছি এবং আমরা ওয়েলকামও করেছি কিছু জায়গাকে। আমরা বলেছিলাম সরকারকে যে কিছু অস্পষ্টতা রয়েছে, যেই অস্পষ্টতার একটি জায়গা হচ্ছে যে এই যেই আপনার নোট অফ ডিসেন্টের ব্যাপারে সরকার যেমন প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নে কিছু বিষয় স্পষ্ট করা দরকার যে এই প্রশ্নগুলো থেকে আসলে নোট অফ ডিসেন্ট ইনক্লুডেড নাকি ইনক্লুডেড না। এবং এর বাইরে আরেকটা জিনিস ছিল, সেটাও স্পষ্ট করতে বলা হয়েছিল, সেটা হচ্ছে যে এই যে জুলাই গণভোটের যে রায় হবে সেই রায় মানতে পরবর্তী সরকার বাধ্য থাকবে কি থাকবে না। তো এই বিষয়গুলো সরকার স্পষ্ট করে বক্তব্য দেয়নি পরবর্তীতে, এবং আমাদেরকে এই বিষয়ে আহ্বানও জানায়নি। তাই আমরা এই বিষয়ে আর আমাদের দিক থেকে কোনো রেসপন্স দেওয়ার সুযোগ আমরা পাইনি। জি, অ্যাডভোকেট সাইফুর রহমান, একটু আমি আপনার তবে কাছে- একটু যাওয়ার আগে একটু জিনিস বলি যে আগের প্রসঙ্গে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আসলে দেখুন, গত 15 বছরে একটা কমন ভিকটিমহুড ছিল আমাদের। সেটা শিবির যারা করেছে তাদের, সেটা বা ছাত্রলীগ বাদে বাকি যারা ছিল, বামপন্থীদের একটা অংশ এই ভিকটিমহুডের পার্ট ছিল। এবং এই আওয়ামী লীগের নিষ্পেষণে যখন সবাই একসাথে ভিকটিম হয়েছে, তখন পারস্পরিক এক ধরনের বোঝাপড়া, এক ধরনের সহমর্মিতা এবং এই ফিলিংসটা এসেছে যে আমরা সবাই তো দেশের নাগরিক, সকলের আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু সকলেই দেশের নাগরিক হিসেবে তার নাগরিক অধিকারটা তার পাওয়াটা উচিত। সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম ওই সেন্টিমেন্ট বা ওই চিন্তাটার জায়গা থেকে 5 আগস্টের পরবর্তীতে রাজনীতিটা করা হবে। কিন্তু ওই 5 আগস্টের পরে আমরা আবার যেটা দেখছি যে এক দল আবার পুরানো আওয়ামী ন্যারেটিভে আপনার মুক্তিযুদ্ধকে ডিফেন্ড করতে চাচ্ছে বা জামাতকে ঘায়াল করার চেষ্টা করছে, এবং আরেকটা দল আমরা দেখছি এক ধরনের ধর্মকে কেন্দ্র করে মানুষকে প্রতারিত করে ভোট টানার চেষ্টা করছে। এই যে এক ধরনের ধর্মীয় ফ্যাসিবাদ ওঠার একটা আশঙ্কা তৈরি করা হচ্ছে, এটার বাইরে যেই আসলে একটা নতুন তৃতীয় গণমুখী মানুষের রাজনীতি জন্য করার গণমুখী আমাদের এই রাজনীতি নতুন করার জোট কথা আছে। বলছেন। সময় কম, অ্যাডভোকেট সাইফুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, ধর্মের কথা বলছিল, সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে জামাত, গণমাধ্যমে খবর, খুলনা 1 আসন, এরই মধ্যে আপনারা একজন সনাতন ধর্মাবলম্বীকে মনোনয়ন দিয়েছেন। আসলে একটু জানতে চাই, জামাত আসলে জামায়াত ইসলামী নামটাও কি পরিবর্তন করতে যাচ্ছে কিনা? অনেক ধন্যবাদ, আপনি চমৎকার একটা বিষয় উপস্থাপনা করেছেন। দেখুন, আমাদের দেশে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় হলো যে আমরা এই মদিনার ইসলাম দিকে ঝুঁকবো, জামাত ইসলামের দিকে না। বহু রাজনৈতিক দলের নেতারই বক্তব্য পেয়েছেন। আপনি যদি মদিনা সনদের দিকে তাকান, সে মদিনা সনদের স্বাক্ষর কারা কারা করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তখন ইহুদি সম্প্রদায়, এখন ওখানের অন্য বিধর্মী যারা ছিল তারাই। এই সব মিলিয়ে তারা স্বাক্ষর করেছিল, মদিনা সনদ হয়েছে। আর সেখানে আল্লাহ রসুলকে তারা প্রধান মেনে নিয়েছে। জামাত ইসলামী দেশে একটা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চায়। সেই পরিবর্তনে যদি জামাত ইসলামীর আমিরকে প্রধান মেনে কোনো অমুসলিম যদি এটাতে সমর্থন জানায়, তাহলে তো এটাতে ধর্মীয় বা আদার্স কোনো দিক থেকে অসুবিধা নেই। বরং যদি তারা উৎসাহিত হয়, এবং একই কাজটা অসুবিধা হয়েছে ওই জায়গায়, আপনি আওয়ামী লীগের লোকেরা হিন্দু প্রার্থী দিয়েছিল, বিএনপি থেকে বহুজন হিন্দু প্রার্থী দিয়েছিলেন, কিন্তু তারা কেউ জয় হইতে পারে নাই। বা অনেকেই দেখা গেছে যে এই বিএনপির থেকে এরকম সিনিয়র আইনজীবীও আমাদের একজন ছিলেন, বহুবার উনি ইলেকশন করেছেন কিন্তু জিততে পারেন নাই। কিন্তু জামাত ইসলামী এখন যেটা বলছে যে আমরা যদি দেশ গঠন করতে চাই, সবাইকে নিয়ে গঠন করব। এখানে হিন্দুরা আমাদের দেশ গঠনের বাইরে থাকবে কেন? অমুসলিমরা বাইরে থাকবে কেন? আমাদের নেতৃবৃন্দ শুধু তাই না ঘোষণা দিয়ে তাকে প্রার্থী দিয়েছে তা নয়, জামাতের সমস্ত কর্মী বাহিনী দিয়ে তাদেরকে সহযোগিতা করছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে রাষ্ট্র যদি গঠন করতে হয়, দেশটাকে যদি সুখী সমৃদ্ধশালী করতে হয়, তাহলে সেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জামাত এটা একটা ইনস্ট্যান্ট এখানে উদাহরণ হিসাবে পেশ করেছে। তো আমি মনে করি যদি জামাত আরও কয়েকটা প্রার্থীও
বাড়াই দেয় আপনারা এখন তাহলে সেটা ভালো কোন হবে। রাজনীতি করছেন? নাম কেন ধর্মভিত্তিক? পরিবর্তনের তো প্রশ্ন নাই। জামাতের নেতৃত্ব, জামাতের আনুগত্য, জামাত মোটো ইসলামী চেঞ্জ হয়েছে, মানে যে মোটো, মধ্যপন্থী রাজনীতি করছেন আপনারা এখন, না কি আসলে মানে রাজনীতির মূল রাজনীতির পথটা মূল্য কি দিন আসলে? আপনি দেখেন মদিনার সনদকে আপনি চাচ্ছেন, মদিনার সনদ যেভাবে সবাইকে নিয়ে এখন যে বিভ্রান্ত মানুষের ভিতরে ডিভাইডেশন, দেশের অশান্তি, এই সব কিছু যদি আপনি নিরসন করতে হয় সবাইকে এক ফ্রেমে আনতে হবে। জামাত ইসলামী এই থিম নিয়েই কিন্তু সবাইকে organize করছে। শেষ করতে হচ্ছে, সময় কম। ডাক্তার জাহিদুর রহমান, একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দিল দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শনের পর ইউএনও বলেছেন মনে হয়েছে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। স্থানীয় চেয়ারম্যানের অভিযোগ স্বাধীনতা বিদ্বেষীরাই এই কাজ করেছেন। একটু আপনার মন্তব্য জানতে চাই। বিজয়ের মাসে আগুন দিয়েছে। এটার সাথে একটা জিনিস রিলেটেড আছে, সালেহের একটা জিনিস তুলেছিল। আমি 5 আগস্টের পর থেকে অনেক জায়গায় কথাটা বলেছি, অনেক জায়গায় টকশোতে বলেছি, আমি আমার ব্যক্তিগত জায়গায় অনেক প্রোগ্রাম হতো। মানে আমি এটা থেকে খুবই হতাশ বোধ করছিলাম যে আমাদের এখানে একটা ইডিওলজিক্যাল ডিবেট শুরু করা হয়েছে নানান ফর্মে। স্বাধীনতার পক্ষ বিপক্ষ, 24 দিয়ে 71 রিপ্লেসড হয়ে গেছে। আপনি যদি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে বলেন যে না আমরা একটা লিবারেল পলিটিক্স চাই, তো আপনাকে ট্যাগ করা হচ্ছে যে আপনি মুসলিম না, আপনি নাস্তিক। আমি নিজে প্রচুর এই ধরনের ট্যাগিং ব্র্যান্ডিং পেয়েছি দায়িত্বশীল মানুষদের কাছ থেকে। তো এটা যখন হয় তখন পাল্টাতে ধরে। এটার প্রবলেমটা কোন জায়গায়? এটার প্রবলেম হচ্ছে যখন এগুলো দিয়েই মানুষের রাজনীতি নির্ধারিত হয়, তখন আসলে মানুষ তার প্রয়োজন, সে কি চায়, এগুলো ভুলে যায়। ট্রাম্পের সময় অর্থনীতি বাইডেনের চাইতে অনেক খারাপ। বাইডেন অনেক ভালো অর্থনীতি দিয়েছিল, কিন্তু ট্রাম্প তো জিতে গেল, আবারও জিততে পারে। মোদি তার হিন্দুত্ববাদ বেঁচে বেঁচে মোদির সময় যথেষ্ট খারাপ অবস্থায় চলে গেছে, মানুষ যতটুকু অন্তত ভালো হওয়ার কথা ছিল অতটুকু হয়নি, কিন্তু সে তো আবারও নির্বাচিত হলো ভোট কমলেও। এগুলো দিয়ে না আপনি মানুষকে ম্যানিপুলেট করে জিতে যেতে পারেন। এতে দিনের শেষে মানুষের কল্যাণ সাধিত হয় না। আমরা ওই ঝুঁকিটার মধ্যে আছি যে এখনো যা যা হচ্ছে, যা যা দেখা যাচ্ছে, এগুলো একই রকম প্রবণতা, একই রকম ব্যাপার বলে মনে হতে পারে। যেমন ধরেন এই রিসেন্ট টাইমে যে আলাপটা আপনি করলেন, এটা একটা ইডিওলজিক্যাল ডিবেট। একটা উদাহরণ দিই, মানে জামাত মদিনার সনদের তুলনা দিলেন ভাই। মদিনার সনদার দলে নেয় একই না, রাসূলুল্লাহ ইহুদিদেরকে ওনার ওই দলে নেন না, ওটা আলাদা গোত্র, তার সাথে একটা চুক্তিপত্র হয়েছে আমরা একসাথে থাকবো। হিন্দুদের সাথেও তো আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট এবং স্টেটের কন্ট্রাক্ট আছে। আমাদের কি হিন্দুদের সাথে কন্ট্রাক্ট নাই? আমরা কি হিন্দুদেরকে বের করে দেব? তাই বলেছি কোনোদিন? ওটা অলরেডি আছে, এটা নতুন কিছু না। সমস্যা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন, আমি এই কয়েকদিনে খুব ডিটেইলড পড়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা জায়গায় তাদের লক্ষ্য থেকে শুরু করে সব জায়গায় কীভাবে কোরআন এবং হাদিস তাদের মূল বিষয়। তাদের একজন কেন্দ্রীয় সদস্য হওয়ার জন্য মুসলিম হলেই হবে না, সাচ্চা মুসলিম হতে হবে। লেখা আছে ধরে ধরে তাকে প্রত্যেকটা ফরজ, যে জরুরি ফরজগুলো তাকে পালন করতে হবে, যেগুলো নিষিদ্ধ বা হারাম সেগুলো থেকে দূরে থাকতে হবে রুকন হওয়ার জন্য, মানে কেন্দ্রীয় সদস্য যিনি। তো সেরকম একটা দল একজন হিন্দু মানুষকে সমর্থন দিচ্ছে এবং হরিবল বলে দাড়িপাল্লা টেনে তুলতে বলছেন তিনি। তো এই যদি একটু ছোট্ট করে অ্যাড করি, সেটা হচ্ছে দেখুন, এই ফুল আলোচনায় বাংলাদেশে যারা অমুসলিম রয়েছে তাদের অধিকার কিভাবে রক্ষা হবে সেটা কিন্তু আসলে কোনো আলোচনার ভিতরে নাই। হ্যাঁ, আপনি ওই আলোচনা করছেন না, আপনি আলোচনা করছেন জামাত কি আসলে হিন্দু পার্টি দিতে পারে কি পারে না। করে না যে আমাদের কিন্তু ওই আলোচনা হচ্ছে না যে ভবিষ্যৎ বাংলাদেশে এটা হবে কিভাবে না, আমরা হ্যাঁ, এটা অমুসলিমদের হারিয়ে যায়, এটাই অধিকার হারিয়ে রক্ষা যায়। করব, তাদের নাগরিক অধিকার, তাদের কি মর্যাদা তাদের রাষ্ট্রে থাকবে, এই আলোচনা কিন্তু নাই। আলোচনা কিন্তু আমাদের চলে যাচ্ছে যে আসলে একটা ইসলামী দলের কিন্তু হিন্দু একটা পার্টি দলের থাকতে তো পারে কি পারে আদর্শ না। থাকে যে সেই দলটা কি করবে ভবিষ্যতে, তার চলাফেরার উপরও তো অনেকটা ডিপেন্ড করে, তাই নয় কি? না, সেটা অবশ্যই জামাতের ক্ষেত্রে কনসার্ন, কিন্তু আমরা বলছি সবার যে ধরুন ক্ষেত্রে, মূল শুধু জামাত আলোচনার হ্যাঁ, আমরা আসলে ওই কথাই ও রাইটলি বলছে। সেটা হচ্ছে আমরা একটা নাগরিক রাষ্ট্র চাই যেখানে একটা মানুষের পরিচয়, মানে মানবিক মর্যাদার ভিত্তিতে, হিউম্যান ডিগনিটি। মানে কি, আমি হিন্দু না মুসলিম, আমি পুরুষ না নারী, আমি পাহাড়ি না মানে বাঙালি না বিহারি উর্দুভাষী, যাই বলি না কেন, এগুলো কিছু না। একজন নাগরিক হিসাবে আমি কি কি অধিকার পাই, মানবাধিকার থেকে শুরু করে প্লাস স্টেটের কাছে আমি কি কি সুবিধা পাই, আমার শিক্ষা কেমন, আমার স্বাস্থ্য কেমন, আমার সামাজিক নিরাপত্তা আছে কিনা, আমার চাকরি আছে কিনা, এই আলোচনাগুলো সরে যায়। এটাই হচ্ছে, আমি কিন্তু মানে এটাই মানে বারবার এই ভয় পাচ্ছিলাম এবং ঘটনাচক্রে ওখানে মধ্যে আমাদের ঢুকে পড়তে বাধ্য হতে হয়েছে। এখন রিয়াক্ট করতেই হয় কোনো না কোনো একটা জায়গায় যখন দেখা যায় যে এই জিনিসগুলো ডিল করার নামে কেউ একজন ভিন্নভাবে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। ধরুন আপনি যদি শোনেন গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এটা আসলে টলারেট করা যায় না। তো গোলাম আজমের চিরকাল, উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও চেয়েছেন একটা কনফেডারেশন বানানো যায় কিনা। তো এইসব যখন হবে আপনার সামনে, রিয়াকশন আসলে হতেই হয়। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা ছাড়া কোনো উপায় জাহিদ সাহেব, আমি যদি গোলাম আজম সাহেবকে ডক্টর অফ ফিলোসফি দেওয়ার দাবি করি, তাহলে এক্ষেত্রে আমার অনেকগুলো যুক্তি আপনাদের সামনে সেটা তো আমাকে ভিন্ন পেশ করতে যুক্তি, হবে। ডক্টর ফিলোসফি সুতরাং, দিতেই পারেন হ্যাঁ, তার দিতেই পারেন, জ্ঞানের কারণ জন্য, যে সেটি জাতির ভিন্ন জন্য যুক্তি, অবদান, তিনি আবার ভিন্ন ঢাকা পার্সপেক্টিভে বিশ্ববিদ্যালয়ে বলেছেন। তো সুতরাং শেষ এভাবে করতে নতুন হচ্ছে নতুন যদি আমাদের পয়েন্ট তিনজনকে, অবতারণা হয়ে যায়, আপনাদের তিনজনকে কিন্তু ধন্যবাদ। আপনাদের সময় কিন্তু কভার হবে না। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।